প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমএ পিএইচডি করে যুবসাথীর লাইনে রয়েছেন ডাক্তারি পড়ুয়াও, ভাতাকে স্বাগত জানিয়ে উঠছে চাকরির দাবি। 18 তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের। আইএসএফ নিয়ে মুখ খুললে হুমায়ুনকে উপেক্ষা। এসআইআরে অনিয়ম, চাকরি থেকে সাসপেন্ড 7 এইআরও। ময়নাগুড়ি, সুতি, ক্যানিং, ফারাক্কা, শামশেরগঞ্জ, ডেবরার এইআরওকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের মুখে যুবসাথী মাস্টার স্ট্রোক মমতার, দুদিনেই যুবসাথী নিয়ে এমন কাণ্ড ঘটল, উচ্ছ্বসিত গোটা তৃণমূল। আপনার বাবা মাকে, সেটা নিয়ে কি আমরা সিদ্ধান্ত নেব? এসআইআর আবেদন নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। ভারতের অগ্রগতির প্রমাণ, রাজধানীতে এআই সামিটে ইঙ্গিতবাহী বার্তা পিএম মোদির। রথযাত্রা এসে মিলবে ময়দানের ব্রিগেডে, মোদির উপস্থিতিতে কলকাতায় মেগা সমাবেশের প্ল্যান বিজেপির। দাদা অধীরকে জেতাতে তৈরি, মমতা শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেওয়ার হুঙ্কার হুমায়ুনের। শিওরে রাজ্যসভা ভোট, প্রার্থী নিয়ে আলোচনা করতে অমিত শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু। তাপমাত্রার ডিস্কো ডান্স, পাহাড়ের সকালে ঠান্ডা, সমতলে দিন বাড়লেই গরম, ওয়েদারের নাভিশ্বাস। ও যখন কোনো কাজে আসে না তখন ওকে দল থেকে বার করে দাও, জামাইকে এক হাত নিলেন শ্বশুর আফ্রিদি। সেই লড়াই এখন আর নেই, ভারত পাকিস্তান একতরফা ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া সৌরভের। 64 বছর পর বিরল সংযোগ, বছরের প্রথম সূর্যগ্রহণে ভয়ঙ্কর বিপদ, 4 রাশির কপালে ঝুলছে খাঁড়া, সাবধান না হলেই জীবন ছারখার। দেবতা সেজে পকেট মারি, কলকাতায় ধরা পড়ল বড় রকেট। চোট সারেনি, টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হেজেলউড, জোরে বোলারের বদলে ব্যাটার স্মিথকে দলে নিল অস্ট্রেলিয়া। এসআইআর ধাক্কা সামলাতে ভরসা তরুণ ব্রিগেড, যুব মোর্চার রাজ্য কমিটিতে 1/4 মতুয়া, রাজবংশী এলাকা থেকে। কাটমানি নিয়ে 30 যুবতীকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দিয়েছেন 3 সিভিক বরখাস্ত, জড়িত আরও 1। বেকার ভাতা পেতে মুর্শিদাবাদের সব থেকে বেশি আবেদন, বাকি 22 জেলার মধ্যে কে কত নম্বরে? পা ফেললেই ধেয়ে আসছে সিউড়ি হাসপাতালে নতুন আতঙ্ক, কুকুর, পরিস্থিতি সামলাতে কড়া কর্তৃপক্ষ। খাগড়াগড়ে চলছে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদের কারবার, ধৃতকে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য। ভোট শেষ হতে না হতেই হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে, বহু জায়গায় বাড়িঘরে আগুন। বাংলাদেশের সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ, রংপুরে ভাঙা হলো শ্মশানকালীর প্রতিমা। মেয়ে বাবার বয়সে গড়মিলের জেরে শুনানিতে ডাক, বেলকে মেরে মাথা ফাটানো হলো নদিয়ায়। মন্দিরে ভোজ খেতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, বাবা মার নজর এড়িয়ে জল ভর্তি গর্তে পড়ে গেল 3 বছরের শিশু। 10 মাস কেটে গেলেও মেলেনি প্রতিশ্রুতির চাকরি, পেহেলগাঁও হামলায় নিহতের কন্যা দ্বারস্থ হলেন আমির শাহের। পরকীয়া যার সঙ্গে স্বামীকে নিয়ে তার বাড়িতেই ঘুরতে গিয়েছিল স্ত্রী, তারপর চরম পরিণতি। এপস্টেইনের কবলে ভারতীয় মেয়েও, যৌন অত্যাচার, তারপর মামলার ফাইল রিলিজে প্রকাশ্যে নতুন তথ্য। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ সব শিরোনাম। এবার একে একে বিস্তারিতভাবে জেনে নেব প্রতিটি খবরের পেছনের পুরো ঘটনা। আমাদের ভিডিও লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। এসআইআরে অনিয়ম, সরাসরি চাকরি থেকেই 7 এইআরও সাসপেন্ড। সরাসরি চাকরি থেকেই 7 এইআরওকে সাসপেন্ড করল কমিশন। 13 রাজ্যে এসআইআর, এই প্রথম সরাসরি সরকারি আধিকারিক সাসপেন্ড। নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহার, 4 জেলার 7 এইআরও সাসপেন্ড। দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুরের এইআরও সাসপেন্ড। ক্যানিং, পূর্ব ময়নাগুড়ি, ডেবরা, শামশেরগঞ্জ, ফারাক্কা, সুতি রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ার নির্বাচন কমিশনের বেঞ্চির পদক্ষেপ। যে 7 আধিকারিককে এসআইআর এর কাজ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, তারা হলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার 2 এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু। আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফারাক্কার এইআরও নীতিশ দাস, মালদার সুতির এইআরও শেখ মুর্শিদ আলম। আছেন
পশ্চিম মেদিনীপুরের দেবদার AERO দেবাশিস বিশ্বাসও। কমিশন সূত্রে খবর, অভিযুক্ত 7 আধিকারিকই রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে যুক্ত ছিলেন। কমিশনের দাবি, প্রয়োজনীয় নথি এবং ভোটারদের যোগ্যতা যাচাই না করে সেসব নথি আপলোড করেছেন এই 7 আধিকারিক। ভোটারদের ম্যাপিংয়ে অসঙ্গতি থাকা সত্ত্বেও সংশোধনমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি কমিশনের নির্দেশিকা ও আইনি লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই 7 আধিকারিকের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে গাফিলতি সহ একাধিক অভিযোগে তাদেরকে এসআইআর এর কাজ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এসআইআর এর শুনানি শেষের পরেই কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। 4 জেলার 7 AEROর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ। রাজ্যের আরও 7 আধিকারিককে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করল ইসিআই। মুখ্য সচিবকে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। অবিলম্বে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ কমিশনের। অভিযুক্ত 7 আধিকারিকই রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে যুক্ত। এই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এসআইআর এর কাজে কর্তব্যে গাফিলতির অভিযোগ। এদের বিরুদ্ধে নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে নাম তোলার মতো অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, নির্বাচন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে লঙ্ঘন করেছেন এরা। মূলত তৃণমূলের কথায় ডিএম বা ডিইওদের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে আর নন্দিনী চক্রবর্তীকে দিয়ে পুরো র্যাকেটটা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচন কমিশন এই প্রথম টাইট দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। ভোটের মুখে যুবসাথীর ভাতা পেতে ফর্ম জমার লম্বা লাইন জেলায় জেলায়। দুদিনে কত আবেদন জমা পড়ল জানেন? যুবসাথী প্রকল্পের রবিবার ও সোমবার মিলিয়ে আবেদন জমা পড়ল 13 লক্ষেরও বেশি। দ্বিতীয় দিনে অর্থাৎ সোমবার প্রায় 8 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে শুধুমাত্র যুবসাথী প্রকল্পের জন্যই। এদিন স্বনির্ভর বাংলা কর্মসূচিতে আসা মানুষের সংখ্যা বেড়ে হয়েছে 15,36,450, যার মধ্যে 13,44,812টি আবেদন জমা পড়েছে যুবসাথী প্রকল্পের জন্য। সর্বাধিক আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ এবং সর্বনিম্ন কালিম্পং জেলায়। এছাড়াও অনলাইনের মাধ্যমে সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন জমা পড়েছে 1,20,000। এছাড়াও শিবিরে এসে ক্ষেত মজুরের আর্থিক সহায়তা এবং লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন 2 লক্ষ মানুষ। খবর নবান্ন সূত্রে, ভোটের মুখে রাজ্য জুড়ে শুরু হলো বেকার ভাতার ফর্ম বিলি। রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় খোলা হয়েছে বাংলার যুবসাথী ক্যাম্প। 2026 সালের এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলায় যুবসাথী নামে এই প্রকল্পের সুবিধা পাবেন ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতি মাসে 1,500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। প্রথমে অগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও 10ই অগস্ট মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 1,500 টাকা বেকার ভাতা পৌঁছে দেওয়া হবে 1 এপ্রিল থেকেই। কোথায় পাবেন ফর্ম? আবেদনপত্র বা ফর্মটি পশ্চিমবঙ্গ সরকারের স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিসেস ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://sports-and-youth.wb.gov.in WB ইউথ সার্ভিসেস থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া নির্ধারিত ক্যাম্প অফিস থেকেও হার্ড কপি সংগ্রহ করা সম্ভব। এদিন মুর্শিদাবাদের বহরমপুরে ডিওয়াইএফআই এর একটি সভায় যোগ দেন মোহাম্মদ সেলিম। আগামী 18 ফেব্রুয়ারির মধ্যেই বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। এদিন বহরমপুরে এমনই দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। একই সঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদকের ইঙ্গিত, 2021 সালের মতো এবারেও আইএসএফ এর সঙ্গেই জোট বেঁধে ভোটে লড়বে বামফ্রন্ট। কয়েকদিন আগেই জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছিলেন মোহাম্মদ সেলিম। এদিন অবশ্য তিনি বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়কের নতুন দলের সঙ্গে কোনো রকম সমঝোতায় যাচ্ছে না সিপিএম। বহরমপুরে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকেও আরএসপির সঙ্গে আমাদের আলোচনা চলছে। 18 তারিখের মধ্যে বামফ্রন্টের আসন রফা চূড়ান্ত হয়ে যাবে। তার 2-1 দিনের মধ্যে সিপিআইএম লিবারেশনের মতো বামপন্থী অন্যান্য দলের সঙ্গেও আলোচনা চূড়ান্ত হয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে 5 দিনের সম্মেলন শুরু হলো নয়াদিল্লিতে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিটে অংশ নিচ্ছেন বিশ্বের 65টি দেশের প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন একাধিক রাষ্ট্রপ্রধান ও বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থার সিইওরা। আর এই সম্মেলন শুরু হওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে সর্বজন হিতায় সর্বজন সুখায়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উদ্বোধনের পূর্বে এআই ইম্প্যাক্ট সামিট নিয়ে নিজের প্রত্যাশা জনগণের কাছে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এআই নিয়ে আলোচনায় গোটা বিশ্ব সমবেত হয়েছে। আজ থেকে দিল্লির ভারত মণ্ডপমে ভারত এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করছে।
আমি রাষ্ট্রপ্রধান, শিল্পকর্তা, উদ্যোগপতি, নীতি নির্ধারক, গবেষকদের এই সম্মেলনে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে প্রধানমন্ত্রী লেখেন, এই সম্মেলনের বিষয়বস্তু হলো সর্বজন হিতায় সর্বজন সুখায়, অর্থাৎ সকলের ভালো সকলের সুখ। এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষকেন্দ্রিক উন্নতিতে ব্যবহার করার বিষয়ে আমাদের যৌথ দায়বদ্ধতাকে তুলে ধরে। তিনি আরও বলেন, এই আয়োজনে দেশের যুব সমাজের প্রতিভা ও সম্ভাবনার পরিচয় বহন করছে এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির প্রমাণ দিচ্ছে। এআই ইম্প্যাক্ট কমিউনিটি সামিট 2026 এই সম্মেলনের পোশাকি নাম এআই ইম্প্যাক্ট সামিট 2026। এইচটির রিপোর্ট অনুযায়ী শুধু শিল্পপতি বা মন্ত্রী আমলারা নয়, এই সম্মেলনে যোগ দিতে চলেছেন বিশ্বের 13টি দেশের প্রতিনিধিরাও। সুতরাং বলা যেতে পারে, নয়াদিল্লির বুকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে এ যেন এক আস্ত আন্তর্জাতিক সম্মেলন, যাতে যোগ দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সার্বিয়া, এস্তোনিয়া, তাজিকিস্তান এবং আফ্রিকার রাষ্ট্রীয় প্রতিনিধিরা। অনুমান করা হয়েছে এই সম্মেলনে প্রতিদিন প্রায় 2.5 লক্ষ মানুষ দর্শক হিসাবে অংশগ্রহণ করবেন। বক্তৃতা করবেন 3000-এর অধিক বিশিষ্ট ব্যক্তি। বামেদের সঙ্গে জোট জল্পনায় জল পড়েছে। অন্যদিকে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীও বামেদের সঙ্গেই জোট করতে আগ্রহী। ফলে নতুন দল তৈরি করেও বিধানসভা নির্বাচনের আগে জোট সঙ্গী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তবে জোট সঙ্গী না পেলেও দমছেন না হুমায়ুন, বরং গত কয়েকদিন ধরে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীর স্মৃতি শোনা যাচ্ছে হুমায়ুনের মুখে। এদিনও কলকাতায় অধীর প্রসঙ্গে হুমায়ুন বলেন, অধীর চৌধুরীর প্রতি আমার দুর্বলতা আছে। আমি দাদা বলি, তিনি যেখানে প্রার্থী হবেন তাকে জেতানোর জন্য যা করার করব। প্রসঙ্গত কয়েকদিন আগেই হুমায়ুন স্বীকার করেছিলেন, গত লোকসভা নির্বাচনে অধীরের হারানোর জন্য তৃণমূলের হয়ে কাজ করে ভুল করেছিলেন তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সম্ভবত মুর্শিদাবাদে নিজের পায়ের তলার মাটি আরও শক্ত করতেই অধীর বন্দনা শুরু করেছেন হুমায়ুন। ঝটিকা সফরে রাজধানী দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিল্লিতে তাদের সাক্ষাৎ হয়। বিজেপি সূত্রে খবর, দুই নেতার মধ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে তো কথা হয়েইছে। পাশাপাশি রাজ্যসভার আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির নিশ্চিত আসনে কাকে সংসদের উচ্চকক্ষে পাঠানো যায় সেই বিষয়টি চূড়ান্ত করতেই এই দুই নেতার বৈঠক হয়েছে। ইতিমধ্যে রাজ্যসভার প্রার্থীর বিষয়টি নিয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের চলতি বছর এপ্রিল মাসে দেশজুড়ে রাজ্যসভার 37টি আসন খালি হচ্ছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের 5টি। যদিও মৌসুম বেনজির নূরের ইস্তফার কারণে 5টির মধ্যে একটি আসন জানুয়ারি মাস থেকে খালি রয়েছে। এই আসনগুলিতে ভোটাভুটি আসন্ন। 4টি আসনে শাসক দল তৃণমূল, একটি আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারে যদি না কোনো পক্ষ অতিরিক্ত একজন প্রার্থী দেয়। 6 জন প্রার্থী মনোনয়ন জমা দিলে তবেই রাজ্যসভার ভোট হবে। এবারের ভোটে এক প্রার্থীকে জিততে 50 জন বিধায়কের সমর্থন পেতে হবে। যেহেতু তৃণমূলের তরফে 200 জনের বেশি বিধায়ক রয়েছে, তাই তারা সহজেই 4 জন প্রার্থীকে রাজ্যসভায় পাঠাতে পারবে। অপরদিকে বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 65 জন থাকায় একজন প্রার্থীর জয় নিশ্চিত। সেই আসনে কে প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা করতেই শুভেন্দুকে দিল্লিতে তলব করেছেন শাহ, এমনটাই বিজেপি সূত্রে খবর। বর্ধমান শহরের খাগড়াগড় এলাকায় ফের সক্রিয় হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের চক্র। বর্ধমান থানার পুলিশ শনিবার গোলাপবাগ মোড় থেকে শ্রীকান্ত দাস নামে এক যুবককে স্কুটারের ডিকি থেকে রিভলভার সহ গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জুয়েল আহমেদ নামে এক অস্ত্র কারবারির তথ্য পাওয়া গেছে, যে খাগড়াগড় এলাকা থেকে এই জার্কেট চালাতো বলে অভিযোগ। ঘটনার মূল তথ্য গ্রেফতার ও উদ্ধার। পুলিশ শনিবার রাতে মেমারির দেবীপুরের বাসিন্দা, বর্তমানে শঙ্করী পুকুরে বসবাসরত শ্রীকান্ত দাসকে রিভলভার সহ গ্রেফতার করে। চাঞ্চল্যকর তথ্য, ধৃত শ্রীকান্ত স্বীকার করেছে যে সে গত 13ই ফেব্রুয়ারি খাগড়াগড়ের জুয়েল আহমেদের কাছ থেকে এই অস্ত্রটি পেয়েছিল। অভিযোগ, জুয়েল আহমেদ ও তার দলবল খাগড়াগড় এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র ও গোলাবারুদের কারবার চালিয়ে আসছে বলে পুলিশ জানতে পেরেছে। তদন্তের মোড়, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একটি নির্দিষ্ট যুগলকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ওই স্কুটারে অস্ত্র রাখা হয়েছিল। পুলিশ এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য ধৃতকে হেফাজতে নিয়ে আরও তল্লাশি চালাচ্ছে। 2026 সালের প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি মনে আজ ঘটবে। এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তবে এটি বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব ফেলবে। এই সূর্যগ্রহণ কিছু গুরুত্বপূর্ণ বিপদ নিয়ে আসে, যার জন্য মানুষকে সতর্ক থাকতে হবে। বিখ্যাত জ্যোতিষী সারথী ত্রিশলার কাছ থেকে সূর্যগ্রহণের প্রভাব সম্পর্কে জেনে নেওয়া যাক। জ্যোতিষী শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই সূর্যগ্রহণকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়, কারণ গ্রহণের সময় সূর্য কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে সংযোগ স্থাপন করবে। শনির রাশি কুম্ভ রাশিতে
রাশিতে সূর্যগ্রহণ 12টি রাশির জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলবে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় 4টি রাশির বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এটি শুরু হবে 5টা বেজে 31 বিকেল এবং শেষ হবে 7টা 57 সন্ধ্যায়। এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই সূতককাল বৈধ হবে না। তবে এর জ্যোতিষী শাস্ত্রীয় প্রভাব সমস্ত রাশিচক্রের উপর থাকবে। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সূর্যগ্রহণের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এই সময় সূর্য আপনার লয় ঘরে অবস্থান করবে। এদিকে শতাভিষা নক্ষত্রের অধিপতি রাহু গ্রহণের একটি প্রধান কারক হয়ে উঠছেন। বুধ এবং শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। এই গ্রহের অবস্থান আপনার চিন্তা ভাবনাকে ত্বরান্বিত করবে, তবে এটি বিভ্রান্তি এবং দ্বিধাও তৈরি করতে পারে। অতএব কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করা অপরিহার্য। তাড়াহুড়ো করে বা অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতিকারক হতে পারে। এছাড়াও আপনার স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। এই সূর্যগ্রহণ কর্কট রাশির জাতকদের জন্য অনুকূল বলে মনে করা হয় না। গ্রহণের সময় সূর্য এবং চন্দ্র উভয়ই আপনার গোচর কুণ্ডলীর অষ্টম ঘরে অবস্থান করবে। অষ্টম ঘরে গ্রহগুলির অবস্থান মানসিক চাপ, মানসিক অস্থিরতা এবং উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে। এই সময় মন অস্থির থাকতে পারে এবং ছোটখাটো বিষয়ে বিরক্ত হওয়ার সম্ভাবনা থাকে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি কিছুটা দুর্বল হতে পারে। এই শারীরিক এবং মানসিকভাবে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কর্কট রাশির জাতকদের গ্রহণের পর কমপক্ষে 1 সপ্তাহের জন্য কোনো বড় সিদ্ধান্ত, বিনিয়োগ বা নতুন উদ্যোগ শুরু না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইউনূসের বিদায় বেলাতেও হিন্দুদের ওপর অত্যাচার জারি বাংলাদেশে। ভোটের ফলাফল প্রকাশ পেতেই বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর এবং মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এই পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। উল্লেখ্য, সদা সমাপ্ত নির্বাচনে হিন্দুরা একচেটিয়াভাবে বিএনপিকে ভোট দিয়েছিল। একদা আওয়ামী লীগের প্রতি অনুগত হিন্দু সম্প্রদায় জামাতকে ঠেকাতে এবার ধানের শীষ প্রতীকে ভরসা রাখেন তারা। এই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা হিন্দুদের অভয় প্রদান করেন। তবে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই আবহে জানা গিয়েছে, ঠাকুরগাঁও 5 পীরে সংখ্যালঘু হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে বীরগঞ্জে নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এর আগে ভোটের 2 দিন আগেই রংপুরের পীরগঞ্জের হিন্দুদের বাড়িতে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এদিকে রংপুরের পীরগঞ্জে হিন্দু পাড়ায় ঢুকে কালী মন্দিরে গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি সুনামগঞ্জে জয় মহাপাত্র, নওগাঁও মিঠুন সরকার, ফেনীতে সমীর কুমার দাসরা প্রাণ হারিয়েছেন। এসব হামলায় নিহতরা তাদের ধর্মীয় পরিচয়ের কারণেই প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ। এর আগে 23শে জানুয়ারি চঞ্চল চন্দ্র ভৌমিককে দোকানে বন্ধ করে রেখে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। এর আগে বাংলাদেশে 2রা জানুয়ারি থেকে এখনো পর্যন্ত প্রায় 10 জন হিন্দুকে খুন করা হয়েছে। 12ই জানুয়ারি ফেনীতে সমীর কুমার দাস নামে 28 বছরের অটো চালককে খুন করা হয়। 10ই জানুয়ারি সিলেটে খুন হন জয় মহাপাত্র। এর আগে মিঠুন সরকার তারা খেয়ে পালাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন বিলে ঝাঁপ দিয়ে। তার আগে গত 5ই জানুয়ারি 2 জন হিন্দুকে খুন করা হয়েছিল বাংলাদেশে। ঢাকার পার্শ্ববর্তী নরসিংদীতে খুন করা হয় এক হিন্দু ব্যবসায়ীকে। মৃতের নাম শরৎ চক্রবর্তী মণি। তার আগে 5ই জানুয়ারি যশোরে গুলি করে খুন করা হয় হিন্দু ব্যবসায়ী তথা সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে। এছাড়া গত 2রা জানুয়ারি খুন হয়েছিলেন সত্যরঞ্জন দাস। 3রা জানুয়ারি খুন হয় মিলন দাস এবং সোনু দাস। গত 31শে ডিসেম্বরে হামলার শিকার খোকন চন্দ্র দাসেরও মৃত্যু হয় 3রা জানুয়ারি। 4ই জানুয়ারি খুন হন শুভ পোদ্দার। এর আগে ডিসেম্বরে দীপুচন্দ্র দাস এবং অমৃত মণ্ডলের খুনের ঘটনা সামনে এসেছিল সেই দেশে।